বিশ্বকাপ ক্রিকেটের টি-20 ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানে হারিয়েছে ভারত। এই তথ্য সবাইকার জানা। যেটি জানা নেই সেটি হচ্ছে এই ম্যাচে চুলচেরা ডিসিশন, আর সেই ডিসিশন করার জন্য আমরা এসেছি আজকে নো ননসেন্স জেসিতে বিশ্বকাপ অর্থাৎ টি-20 বিশ্বকাপের পোস্টমর্টম নিয়ে। আমার সঙ্গে রয়েছেন যুধাজিৎ মুখার্জি, আপনাদের চেনা এবং পরিচিত ক্রিকেট ভাষ্যকার। আমরা প্রথমেই যাব যুধাজিতের কাছে। যুধাজিৎ, ভারত তো দারুণ খেললো। দারুণ খেললো, প্রত্যাশার থেকে বেশি খেললো, ছাপিয়ে গেল সবার প্রত্যাশা বলা যেতে পারে। এবং আগাগোড়া মানে ইনিংসের গোড়া থেকে টসটা হেরেছে ঠিকই, কিন্তু এগেন ইট ওয়াজ এ গুড টস টু লুজ। টস জিতলে হয়তো সূর্যকুমারও ফিল্ডিংই করতেন, ম্যাচটা একটু দীর্ঘায়িত হতো, হয়তো একটু কম্পিটিটিভ হতো, কিন্তু সেসব যদিই কথা, নদীর ধারেই থাক, সবরমতী নদীর ধারে। আপাতত যেটা দেখা গেল যে ভারত উড়িয়ে দিল নিউজিল্যান্ডকে প্রায় 100 রানের ব্যবধান, এবং এটা বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ ব্যবধান বলে আমরা জানি। প্রচুর রেকর্ড ভাঙা হলো আগের রাতে, তো দুর্দান্ত খেলা দেখলাম। একটা কথা জিজ্ঞাসা করি, মিচেল স্যান্টনার অর্থাৎ নিউজিল্যান্ডের ক্যাপ্টেন, তিনি টসে জিতে ফিল্ডিং নিলেন। এই ফিল্ডিং নেওয়াটা কি তার সমীচীন হয়েছে? তার কারণ হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে খেলায় আমরা দেখেছিলাম প্রথমে ভারত ব্যাট করেছে এবং প্রথমে ভারত ব্যাট করে বিশাল রানের ইনিংসে সামনে চাপের মুখে ফেলে দিয়েছে। স্যান্টনারের কি একবারও ভাবা উচিত ছিল না যে ফিল্ডিং নেওয়াটা ঠিক হচ্ছে না? তারা দেখো, স্যান্টনারের একমাত্র উপায় ছিল ফিল্ডিং নেওয়া। যদিও একটা এখানে ব্যাপার থেকে যায় যে পিচটা দেখে বোঝা যাওয়া, মানে এটা বোঝা যেত হয়তো, যেটা আমি বললাম যে ওখানে কি ঘটে না দেখা পর্যন্ত বোঝা যায় না। তো পিচ থেকে তো ওনার বোঝা উচিত ছিল এটা ব্যাটিং সহায়ক পিচ, এতে ঘূর্ণি ফুর্নি কিছু সেরকম হবে না, ডিউ ফ্যাক্টরটাও মিনিমাইজ হয়ে গেছিল। তো সেক্ষেত্রে উনি যদি মনে করতেন ব্যাট নেবেন, খারাপ হতো না হয়তো। কিন্তু যেটা ওনার একমাত্র মনে হয়েছিল যে সুযোগ হচ্ছে ওই যেহেতু একটু গরমটা থাকবে দিনের বেলায়, একটুখানি যদি শুকনো এবং ডিউ ভাবটাকে ফ্যাক্টর যদি কাজ করে পরের দিকে শুকনো ভাবটা কাজে লাগিয়ে যদি আমরা ভারতের ব্যাটসম্যানদের চাপে ফেলে দিতে পারি, সেটা হয়তো উনি ভেবেছিলেন। কিন্তু যদি তিনি তাই ভেবে থাকতেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে উনি ওনার আগের ম্যাচের সফল স্পিনার যে এক ওভারে 2 উইকেট নিলে, দুটোই লেফট হ্যান্ডার, তাকে ম্যাককনিকে বসিয়ে দিয়ে উনি আবার ডাফিকে খেলালেন। ডাফি বড় বোলার, কোনো সন্দেহ নেই, কিন্তু এখানে উপমহাদেশে তুমি জানো হর্সেস ফর কোর্সেস, যেদিন যেমন সেদিন তেমন রণনীতি নিতে হয়। তো ওনার ব্যাপারটা দুটো ঠিক খাপ খেলো না। একদিকে উনি ডাফিকে নিলেন, অন্যদিকে উনি টসে জিতে ফিল্ডিং নিলেন। এটা একটা পরস্পর বিরোধী হয়ে গেল। একদমই তাই, পরস্পর বিরোধী ব্যাপার। এবং স্যান্টনার নিজেও নিশ্চয়ই আফসোস করবেন টসে জিতে ফিল্ডিং নেবার ব্যাপারে। আমরা যাব সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার পারফরমেন্সে। সঞ্জু স্যামসন কিন্তু চমক লাগিয়ে দিচ্ছেন। সঞ্জু স্যামসন, আমি তোমায় আগের দিনই বলেছিলাম, আমার কথাটা ঠিক সত্যিই প্রমাণ হলো। 5টা ম্যাচ খেলে বিশ্বকাপের সেরা হলেন, এবং 321 রান, 321 রান, তৃতীয় সর্বোচ্চ। 80.25 অ্যাভারেজ, সেটাও তৃতীয় সর্বোচ্চ। স্ট্রাইক রেটে উনি অনেক উপরে, স্ট্রাইক রেট 199.37। ভাবা যায় না, ভাবা যায় না। মানে এটা, এই যে ফর্মেও ব্যাট করেছে, এবং কোথা থেকে প্রথম ম্যাচ দুটো তুমি ওনার পারফরমেন্স দেখো, প্রায় বসিয়ে দেওয়ার মতো, মানে অ্যাটলিস্ট দলে রাখার মতো না, কিন্তু সেখানে গুরু গম্ভীর, তাকে ক্রেডিট দিতেই হবে। তিনি পুরোপুরি আস্থা রেখেছেন স্যামসংয়ের উপরে, এবং এত সুন্দর স্যামসাং সেটাকে ফিরিয়ে দিয়েছেন, অভাবনীয়। দর্শকদের জানিয়ে রাখা যেতে পারে যে সঞ্জু স্যামসন বলেছেন যে তার এই সাফল্যের পিছনে সচিন তেন্ডুলকরের অবদান রয়েছে। তিনি গতকাল এই কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে সচিন তেন্ডুলকর তাকে সাহস জুগিয়েছিলেন এবং বলেছিলেন সময় অপেক্ষা করো, তোমার সময় একদিন আসবে। এবং সত্যি সময় এসছে। একদমই তাই। শুধু সচিন না, আমার মনে হয় আরো অনেক সিনিয়ররা, রোহিত শর্মা স্বয়ং সঞ্জুকে বলেছিলেন বড়া টুর্নামেন্ট হ্যায়, ওয়েট করতে রয় না। তো সত্যিই তাই, সুযোগ পেল। কিন্তু যেটা আরো দেখার, যে সঞ্জুকে সচিন তার শত ব্যস্ততার মধ্যে তার ছেলের বিয়ে হ্যাঁ, ছিল একদম তাই, সামনে, একদম তাই। এবং তাকে প্রচুর লৌকিকতা করতে হয়েছে, দায়িত্ব রাখতে হয়েছে। সেইখান থেকে উনি মনে করে কিন্তু সঞ্জুকে ঠিক মেন্টার করেছেন। সচিন যাকে যাকে মেন্টার করেছে তারা সবাই বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্টই হয়েছে। রাইট, রাইট। এর আগে যুবরাজ সিং, তারপর এখন সঞ্জু স্যামসন। মানে ওনার বোধহয় একটা গোল্ডেন টাচ আছে, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। একদম গোল্ডেন টাচ। তবে অভিষেক শর্মা যে পারফরমেন্স দেখিয়েছেন, সেটা কিন্তু তার উপর যে আস্থা রাখা হয়েছিল সেই আস্থা তিনি সুবিচার করেছেন। দ্রুততম 50 করেছেন একদম। গতকাল টি-20-তে। এবং অভিষেক শর্মার ব্যাটিং সম্পর্কে কি বলবেন? 18 বলে 50, দ্রুততম 50 বিশ্বকাপের নকআউটের ইতিহাসে। এবং এমন একটা লোকের কাছ থেকে যে প্রথম 8টা ইনিংসে 89 করেছে, পুরোপুরি অফ ফর্মে, তাকে বসিয়ে দেওয়াটা সময়ের অপেক্ষা। সমালোচকরা ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু এটাই দেখা, প্রথম 2 ওভারে কিন্তু 12 রান ছিল। অভিষেক শর্মা প্রথমে কিন্তু গাভাস্কারের অ্যাডভাইস নিয়ে কম করে 1 রান করে খেলেছে, কিন্তু ছটফট করছিল। তৃতীয় ওভার থেকে তার দেখা গেল সেই বাঁধন ছাড়া ব্যাটিং, এবং একবার লাগতে যখন শুরু করলো আর পেছনে ফিরে তাকানো নেই।
পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেল। অভিষেক শর্মার ব্যাটিং দেখে কি মনে হয় যে লাগে লাগ না লাগে তুক এরকম একটা ব্যাপার রয়েছে? সত্যি তাই, কিন্তু কিন্তু যদি একটা ফর্মুলা মেনে ব্যাট করে না, টি-20 ক্রিকেটে এটা দরকার। একদমই তাই। কারণ কি দেখো, যেটা আবার আগের দিনও আলোচনায় উঠে এলো যে গম্ভীর পাওয়ার হিটিং এর কনসেপ্টটাকে পুরোপুরি নিয়ে এসছেন। এটা একদমই নতুন তা না। রোহিত রাহুলের টাইমেও পাওয়ার হিটিং রোহিত শর্মা শুরু করেছিলেন, যে পুরো চালিয়ে খেলতে হবে, পাওয়ার প্লে এবং প্রথম 6 ওভারে অ্যাডভান্টেজটা নিতে হবে। পাওয়ার প্লে অ্যাডভান্টেজ নিতে হবে, এবং যার জন্য নিজেকে স্যাক্রিফাইস করলেন, নিজের অনেক রান অনেক সেঞ্চুরি ছুঁড়ে দিয়ে উনি শুরু করলেন। সেইখান থেকে আমার মনে হয় ব্যাপারটাকে কিন্তু টেক আপ করেছে গুরু গম্ভীর। অনস্বীকার্যভাবে গুরু গম্ভীর এই সময়ে সাদা বলের ক্রিকেটে সেরা কোচ, হয়তো সর্বকালের সেরা কোচ যখন উনি শেষ করবেন। আজ অব্দি একটা ফাইনাল। একটা কথা জিজ্ঞেস করি জিজাজি, যে গম্ভীর যখন রাহুলকে এবং বিরাটকে বাদ দিলেন তখন কিন্তু সমালোচকরা প্রচন্ডভাবে মুখোপাধ্যান করেছিলেন। তোমার কি মনে হয়? আমিও করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল, এবং যেটা আমি এখনো বলছি, যে বাদ দেওয়া হয়েছিল ঠিকই, এক নম্বর তো টেস্টে চট জ্বলতে দুজনে রিটায়ার করলো, পরিষ্কার বোঝা যাচ্ছিল এটা একটা এক্সটার্নাল ফ্যাক্টর ছিল। তারপর টি-20 থেকে ওরা নিজেরাই সরে গিয়েছিল, সেটা তো নিজেরাই সরে গিয়েছিল, এবং ওটাতে কোনো ফোর্স ছিল না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তুমি যে কাউকে ধাক্কা দেবে সরে যাওয়ার জন্য, তুমি কি রেডি তার রিপ্লেসমেন্ট হিসেবে? দেখা গেল নেই। শুভমান গিল ব্যর্থ হলেন। শুভমান গিল দেখো, টেস্ট সিরিজে ইংল্যান্ডে গিয়ে আমরা একটা ভাঙা চোরা ইংল্যান্ড টিম, যাদের বোলিং সাইড নেই এবং ঢ্যাপ ঢ্যাপে ব্যাটিং উইকেটে খেলছে, হাঁটুর উপর বল উঠছে না, সুইং প্র্যাকটিক্যালি নেই ওই বলে, সেইখানে তুমি কোনোভাবে জেতা সিরিজ ড্র করলে, সেটা কি বিশাল কোনো অ্যাচিভমেন্ট ছিল? অনেকেই বলেছিল হ্যাঁ, কিন্তু ভবিষ্যতে দেখা গেলো টেস্ট ম্যাচে আমাদের খারাপ পারফরমেন্স অব্যাহত। আপনার সাউথ আফ্রিকা তাদের যথেষ্ট কম ক্ষমতা নিয়ে এসেছিল, তাতেও জিততে পারেনি। সম্পূর্ণ আনকরা স্পিনারদের এগেনস্টে আমাদের দাঁড়াবার কোনো জায়গা ছিল না। লাল বলের ক্রিকেটে গৌতম গম্ভীরকে এখন অনেক দূর যেতে হবে, অর্থাৎ অনেক দূর যেতে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একজন ক্রিকেটার আছেন, তাকে অনেক দূর যেতে হবে না, তিনি হচ্ছেন ঈশান কিষান। তার দিদি এবং জামাইবাবু সম্পর্কিত অবশ্য, তারা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন গতকাল সকালবেলা। তারপরেও ঈশান কিষান খেলতে যাননি, কিন্তু তিনি খেলেছেন, এবং খেলেছেন মানে তিনি জিতেছেন এবং জয় করেছেন। এবং মানে হ্যাঁ, এবং ম্যান অফ দি ম্যাচ মানে হওয়ার মতো পারফরমেন্স, তিনটে অসাধারণ ক্যাচ, এবং ওই 25-26 বলে অর্ধশত রান, বেপরোয়া ব্যাটিং হয়েছে। সেঞ্চুরি পার্টনারশিপটা সেকেন্ড উইকেটে হলো, সেঞ্চুরি, সেটা দিয়েই তো মোটামুটি খেলাটা সম্পূর্ণ ইন্ডিয়ার। আমাদের চা এসে গেছে, চায়ের কাপে আমরা তুফান তুলতেই পারি, চায়ের কাপে তুফান তুলতেই পারি। তবে তুফান তোলার সময় একটা কথা বলি, ঈশান কিষানের এই পারফরমেন্স, যেটা দিদি এবং জামাইবাবু মারা গেছেন সেটা মনে রেখেও ঈশান কিষান যেটা খেলেছেন সেটা কিন্তু অসাধারণ, তাই নয় কি? একদমই তাই। ওই খেলা ওই অবস্থায় অসম্ভব বলে মনে হতে পারে অনেকের পক্ষে, কিন্তু দেখো এইটা কিন্তু ভারতীয় ক্রিকেটের ট্র্যাডিশন। বিরাট কোহলি যেমন বাবা মারা গেছেন তারপরেও ফিরে এসে ম্যাচ বাঁচানো 90 করেছেন, এবং সচিন তেন্ডুলকার কেনিয়ার বিরুদ্ধে ম্যাচে ওয়ার্ল্ড কাপে 1999 সালে বাবা মারা যাওয়ার পর বাবাকে দাহ করে ফিরে এসেছেন এবং সেঞ্চুরি করেছেন। এবং তোমার আমার যতদূর মনে পড়ে, সিরাজ, সে তখন অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, সেও ফেরেনি। ওই মৃত্যুকি দোয়া যেটাকে বলে প্রথা, যে মাটির কবরের উপরে ধুলো দিতে হয়, মাটি দিতে হয় প্রিয়জনকে, যেটা আমাদের মুখাগ্নির সময়, সেটা কিন্তু করতে আসেনি। এবং সেই জন্য কিন্তু সিরাজ আজকে এখানে পৌঁছেছে। এই মানে আত্মত্যাগ, এবং মানে এই যে একটা বিরাট বড় দেশমাতৃকার আগে কিছু পিছিয়ে কেউ নেই, ব্যাপারটা বোঝা, এই জন্যই কিন্তু ভারতবর্ষ এগিয়ে। আচ্ছা, কালকে একটা খেলায় প্রমাণ হয়ে গেছে দলগত সংহতি সব থেকে বড় কথা বলে। গৌতম গম্ভীর এই দলটির মধ্যে কিন্তু একটা সংজাত করতে পেরেছেন দলগত সংহতি। বোলিং এর ক্ষেত্রে জসপ্রীত বুমরা অসাধারণ বল করেছেন, 4টি উইকেট নিয়েছেন, কিন্তু তার সত্ত্বেও অন্য খেলোয়াড়রা তার সঙ্গে সংগত করেছেন, তাই তো? একদমই তাই। যেমন প্রথমে যখন নিউজিল্যান্ড দারুণ ধামাকেদার শুরু করলো, তারপরে অক্ষর প্যাটেলকে নিয়ে আসা হলো, এবং সেই ভরসার মর্যাদা অক্ষর প্যাটেল দিল। বিশ্বকাপের মঞ্চে ওপেনিং স্পেলে বল করতে এসে প্রায় ওই পাওয়ার প্লের মধ্যে যখন প্রচন্ড মার পড়ছে, দুর্দান্ত উইকেট গুলো তুলে নিল, এবং সেই সঙ্গে তার তো দুর্দান্ত ফিল্ডিং আছে, তুমি দেখেইছো কি লেভেলে সে ফিল্ডিং করেছে। অক্ষর প্যাটেল শুধু না, আমি এখানে বলবো যে প্রত্যেকটি বোলার, আমাদের আর্শদীপ সিং কি সুন্দর বল করেছে, হার্দিক পান্ডা কি সুন্দর বল করেছে, বলে ফিল্ডিং এ সব জায়গায় এরা একে অপরকে এমন সুন্দর সাপোর্ট করেছে। যেই মুহূর্তে ব্যাটিং এ বোলিং এ কেউ নেই, ফেল করছে, তার পরের জন্য সে দাঁড়িয়ে যাচ্ছে, আমি আজকে তোমার জায়গাটা কভার করবো। ঠিক যেরকম দুবে আর অক্ষর ওই যে তোমার বাউন্ডারি লাইনে একে অপরকে পরিপূরক করে ক্যাচটা ধরলো, এটাই কিন্তু এই বিশ্বকাপে ভারতের কাহিনী, একজন অন্যজনের জন্য। ঠিক তাই। এবং শিবম দুবে, তার সম্পর্কে বেশি কথা বলা হয় না, কিন্তু শিবম দুবে 26টি রান করেছেন, কিন্তু তাই নয়,
শিবম দুবে কিন্তু দলের পক্ষে অত্যন্ত ইউটিলিটি খেলোয়াড়। আগের ম্যাচে 3 বলে 8, 2টো 6 ওই সময়, এখানেও তাই। মানে যখন সব থেকে প্রয়োজন লাস্ট ওভারে 25টা রান বার করে নিল। ওইটা না হলে ভারতের রান কি এতটা ভীতিপ্রদ দেখাতো, সেটা একটা প্রশ্ন থেকেই যায়। তবে দেখো জয়ন্ত, আমি তোমাকে আগের দিন বলেছিলাম, তোমার যদি মনে থাকে, যে 175 থেকে 200 রান পরে ব্যাট করে করা কিন্তু খুব ঠিক তাই, চাপের। ঠিক তাই। এবারে দেখো নিউজিল্যান্ড এত মারধর করে কিন্তু 159-এ শেষ করলো। আমি বলছি না যে 175 রান করলে খেলাটা ভারতই জিততো, কিন্তু হয়তো জিততো, এত একটু কম্পিটিশন হয়তো হতো, খেলাটা অন্যরকম হতো। কারণ কি, আহমেদাবাদ উইকেটটা ঠিক অতটা, এবং বড় মাঠ, তুমি দেখেছো ওটা ওয়াংখেড়ে ইডেনের ঠিক মতো তাই, একটু ঠিক তাই। ছোট টাইপের মাঠ না, এটা নতুন স্টেডিয়াম, ওইভাবেই বানানো হচ্ছে, বিরাট দর্শক আসন, বিরাট মাঠ, সেটার জন্য মানে অত সোজা না ওখানে রান চেস করা। কালকে লাল মাটির পিচে খেলা হয়েছে, এটা কি কোনো তারতম্য হয়েছে ভারতীয় দলের পারফরমেন্সের ক্ষেত্রে? দেখো ভারতীয় দল তো আহমেদাবাদে ঘুরে ফিরে গত 2-3টে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার যে হোম সিরিজ বা এমনকি গ্রুপ লিগেরও কিছু ম্যাচ খেলে নিয়েছে ওখানে। ওরা ইন অ্যান্ড আউট জানে। 2023 বিশ্বকাপের, একদিনের বিশ্বকাপে যে ভুলটা ওরা করেছিল, এবারে কিন্তু সেটা ওরা করতে একদমই রাজি ছিল না। সেটা বোঝাও গেছে তাদের ব্যাটিং বা বোলিং স্ট্র্যাটেজিগুলো দেখে। তারা সবাই জানতো ঠিক কোন সময় কাকে বল করতে আনবে, যদি সে ব্যর্থ হয় তাহলে তাকে কি করতে হবে। ব্যাটিংয়ের ক্ষেত্রেও তাই, তারা কেউ নিজেদের পাওয়ার হিটিং অ্যাপ্রোচ থেকে সরে যায়নি। অভিষেক থেকে শুরু করে, সঞ্জু থেকে শুরু করে, একটুখানি পিচের ইয়েটা দেখে নিয়েছে। হয়তো গম্ভীর ওদের বলেছিলেন যে প্রথম 2টো ওভারে যেন উইকেট না পড়ে সেটা দেখিস, সেইটুকু করার পরে ওরা কিন্তু রেয়াত করেনি, এবং সেই মার চালিয়ে গেছে ঈশান কিষান থেকে শুরু করে, হার্দিক পান্ডা থেকে শুরু করে, দুবে থেকে শুরু করে। যদিও একটা কথা কিন্তু মানে বলা যেতে পারে যে দুবের হয়তো একটু আগে এলে ভালো হতো, বিশেষ করে স্কাই এর আগে যদি আসতো তাহলে হয়তো লেফট রাইট কম্বিনেশনটা বেটার হতে পারতো। একটা কথা জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে কালকে ম্যাচের শেষে সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীর এবং আইসিসি চেয়ারম্যান যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমাদের অমিত শাহর পুত্র জয় শাহ, তারা একটি মন্দিরে গিয়েছিলেন, মন্দিরে গিয়ে তারা পুজো দিয়েছেন। আমার একটা প্রশ্ন হচ্ছে, জয় শাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান, তার কি ভারতের সমর্থক হওয়া উচিত ছিল? অন্তত এটা এতটা প্রকাশ না করলেও চলতো আমার মনে হয়। তবে দেখো, উনি তো মানে মন্দিরে গেছেন একজন ভক্ত হিসেবে এবং একজন ক্রিকেট প্রেমী হিসেবে, যদিও ওনার তকমাটা রয়েই গেল উনি আইসিসি প্রেসিডেন্ট, ব্যক্তিগতভাবে উনি ওটা করতেই পারেন, কিন্তু মানে গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদবকে নিয়ে যাওয়াটা বোধহয় বাঞ্ছনীয় হয়নি, অতটা হয়নি আর কি। হয়তো তবে একটা কথা বলতে পারি যে নিউজিল্যান্ডের ব্যাটিং এর ক্ষেত্রে যে ভদ্রলোক আউট হয়ে গেলেন ফিন অ্যালেন, সেটা কিন্তু বড় কস্টলি হয়ে গেল। বিশাল বিশাল দুটো ওপেনারকেই যে মানে, সাইফার তো দারুণ খেলছিল এবং প্রায় ম্যাচটা বার করে নিচ্ছিল অক্ষয় প্যাটেলের বোলিং এর আউট হওয়ার আগে পর্যন্ত। বারবার আমার মনে হচ্ছিল যে ওরা খেলুক, দুজনেই দারুণ খেলুক, কিন্তু আজকে রাতে নয়, KKR এর হয়ে যখন ওরা খেলবে সেই দিন ওরা এরকম খেলুক। এখন কথাটা হচ্ছে, দেখো মানে এগেন তোমার এই হনুমান মন্দিরের ব্যাপারটা বলি, আমি জানি না ওরা কোনো মানত করেছিল কিনা, এটা করে থাকলে তো যেতেই হবে, কিন্তু এত মিডিয়া ফিডিয়া নিয়ে একটা মানে সব ব্যাপারে এত ঢাক পেটানোর দরকারটা কি ছিল আসলে? একজন টিপিক্যাল ভারতীয় মধ্যবিত্ত মানসিকতার মানুষ আমি, ভক্তি শ্রদ্ধা এগুলো না বাড়িতে রাখাটাই বেটার মনে হয়। আমার মনে হয় তাই, এবং সেক্ষেত্রে ক্রিকেট মাঠের না আনলেই ভালো হতো। আর দ্বিতীয় কথা, হার্দিক পান্ডিয়া তিনি অসাধারণ খেলোয়াড়, কিন্তু মাঠের মধ্যে তার আচরণটা আমার খুব পছন্দ হয়নি। যুধাজিৎ, আমি বলবো তার জেনে ভাবি স্ত্রী মাহিকা, তাকে নিয়ে যে তিনি উল্লাসটি করেছেন এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, এটা আমার খুব পছন্দ হয়নি। এখন সবই প্রচারের যুগ জয়ন্তদা, যা দেখছো, যা তুমি যে ঘটনাগুলো বললে, যে ঘটনাটা এখন বলছো, সবই প্রচারের কথা। মানে সবাই দেখাতে চায় আমি আমার দিক থেকে, আমার সম্পর্কগুলোতে বা আমার শ্রদ্ধা ভক্তির দিক থেকে আমি কতটা পিওর, কতটা জেনুইন, যেটা এখন না দেখালে হয়তো বিভিন্ন জায়গায় তুমি ঠিক নম্বর পাবে না, বুঝতে পারছো তো? একদম তাই, নম্বর পাওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। স্ট্যানকোভিচের সঙ্গে হার্দিকের পান্ডিয়ার বিচ্ছেদ হয়ে গিয়েছে এবং তারপর তিনি বিয়ে করছেন মাহিকাকে, এবং মাহিকা তার সন্তান আগস্তাকে ঘিরে সারাক্ষণ স্টেডিয়ামে ছিলেন। এবং সত্যি কথা বলতে গিয়ে আগস্তা কিন্তু বলেছেন যে হার্দিকে শর্ট চুজ করাটা ঠিক হয়নি, তাই তো? ঠিকই তাই, এরা খুব ভালো সমালোচক আর কি, যা দেখছি আমি। বাড়ির লোকরা সমালোচনার থেকে ভালো ব্যাপার আর কিছু হতে পারে না। একদমই। তবে আপনাদের জানিয়ে রাখি যে ভারত 2007 সালে, 2000 তার পরবর্তীতে 2024 সালে এবং 2026 সালে চ্যাম্পিয়ন হলো, 3বারের বিশ্বকাপ জয়ী দল। এবং সব থেকে বড় কথা, T20 বিশ্বকাপে ভারত যে অবিবাহ সংবাদিত তা প্রমাণ হয়ে গেল। যুধাজিৎ, সামনে পরীক্ষা আছে, আবার সামনে তো পরীক্ষা থাকবেই,
এবং মানে আমি যেটা বললাম যে লাল বলের পরীক্ষাটা আরো কঠিন পরীক্ষা। ওইখানে গম্ভীরকে অন্তত পক্ষে 5 মার্কস পেতে গেলে তোমাকে ফাইনালে টিমকে তুলতেই হবে, কিন্তু সেইখানে আমার যতদূর দেখা যাচ্ছে না, আমাদের কিন্তু মশলা মানে ভাড়ার একটু ঘাটতি আছে। সেই ঘাটতিগুলো উনি কিভাবে পূরণ করেন, বা আদৌ উনি সিরিয়াস কিনা, বা বোর্ড সিরিয়াস কিনা, সেই নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে। তারা যেভাবে প্লেয়ারদের কন্ট্রাক্ট গুলো করছে, যেভাবে শিডিউল গুলো বানাচ্ছে, তাতে লাল বলে ক্রিকেট করা কতটা গুরুত্ব দেয় এটা বলা খুবই মুশকিল। এই সাউথ আফ্রিকা সিরিজের পরেই আমরা বলছিলাম যে আমি একটা কলামে লিখেছিলাম যে দুদিন পরে বিশ্বকাপ জিতলে সব মানুষ ভুলে যাবে, কিন্তু সত্যি কি ভুলে যাবে? আজকের যুগে পৃথিবীর মানুষের মেমোরি খুবই কম। তুমি আজকে বিশ্বকাপ জিতলে, কালকে যদি তুমি লাল বলের ক্রিকেটে আবার একটা ক্লিন সুইপ হয়, তাহলে কে বলতে পারে? সবাই তখন আবার এই জনতাই বলবে গম্ভীর হটাও। তার আগে রয়েছে আইপিএল, অর্থাৎ 28শে মে থেকে আইপিএল শুরু হবে এবং আইপিএল এ অধিগত বীর্যে উজাড় করে দেবেন সমস্ত ক্রিকেটাররা, এটাই আমরা আশা করতে পারি। জুদাজিৎ, আজকে ধন্যবাদ আমাদের সঙ্গে পোস্টমর্টমে অংশ নেবার জন্য। বিশ্বকাপের পোস্টমর্টম আমরা এখানেই শেষ করছি নো ননসেন্স জেসিতে। অর্থাৎ ভারতীয় দলকে অভিনন্দন এবং ভারতীয় দলকে অবশ্যই আমরা জানাবো হার্দিক শুভেচ্ছা, কারণ ভারতীয় দল অসাধ্য সাধন করে দেখিয়েছে এবং তারা যে জিতেছে সেটি কিন্তু যথেষ্ট কৃতিত্বপূর্ণ। এই কথা জানিয়ে আজকের নো ননসেন্স জেসির এই পডকাস্ট আমরা বন্ধ করলাম। থ্যাংক ইউ।